ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন শেয়ার করতে চলেছি। আর সেটা হলো, দেখো তোমরা আমাকে অনেক দিন ধরেই অনেকেই প্রশ্ন করছো যে স্যার এবছর ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে। আবার এমনও চিন্তাভাবনা অনেকের মধ্যে চলে এসেছে যে স্যার এবছর আদৌ কি এক্সাম হবে। তো সেই সব এন্ট্রান্স এক্সাম রিলেটেড তোমাদের যাবতীয় কোয়ারিজ যা যা রয়েছে আজকের এই সেশনে আমি ডিসকাস করতে চলেছি। এবং তার পাশাপাশি যদি তুমি মনে প্রাণে একজন নার্স হতে চাও, সে তুমি নতুন পরীক্ষার্থী হও না কেন, আবার বিগত বছরে বারবার পরীক্ষা দেওয়া সত্ত্বেও সরকারি কলেজে নিজের জায়গা করে তুলতে পারোনি, সবাইকার জন্য কিন্তু আজকের এই সেশনটা হেল্পফুল হতে চলেছে। তবে আজকের এই সেশনটা একটু লেন্দি হবে, তবে এটুকু তোমায় বলতে পারি, যদি তুমি এটুকু সময় দিতে পারো তাহলে আজকের এই সেশনটা তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকটাই সাহায্য করবে। এবং সবশেষে আমাদের আরএমএস এডুকেশনের স্পেশাল 4 মাসের ব্যাচ ডিটেলস সেটাও আমি আলোচনা করব। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। আর আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথমে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হলো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে। দেখো, আমি সব কিছু কিন্তু সম্ভাব্য বলবো, কারণ আমার পক্ষে কনফার্ম নিউজ দেওয়া সম্ভব নয়, সেটা কারোর পক্ষেই সম্ভব নয়। তো সবার প্রথমে যে বিষয়টা তোমাদের সাথে আমি তুলে ধরতে চাই, দেখো এটা হলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া টেন্টেটিভ ক্যালেন্ডার শিডিউল। ঠিক আছে, যেখানে দেখো 2024-25 সেশনে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যে 10টা এক্সামিনেশন কন্ডাক্ট করবে তার কিন্তু একটা টেন্টেটিভ এক্সামিনেশনের শিডিউল কিন্তু তারা অ্যানাউন্স করে দিয়েছে। ঠিক আছে, যেখানে দেখো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার যে কোর্সগুলো করানো হয়, ঠিক আছে, তার এক্সামিনেশন ডেটটা দিয়েছে কিন্তু 28/4/2024, এবং যার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল ডিসেম্বর 28-23 থেকে এবং জানুয়ারি 31, 2024 অবধি কিন্তু চলেছে। ঠিক আছে, এটা কিন্তু এক্সটেন্ড করে কিন্তু 5ই ফেব্রুয়ারি অবধি কিন্তু চলেছিল। এবং তারপরে দেখো জিলেট যে এক্সামটা, এই জিলেট এক্সামেরও কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু ফেব্রুয়ারি 2024 বলেছিল এবং সেটা কিন্তু চলছে। ঠিক আছে, একটু এক্সটেন্ড করা হয়েছিল। তাহলে দেখো এই ডব্লিউবি জেই 2024 এবং জিলেট এক্সামের কিন্তু ফর্ম ফিল আপ তারা যে অনলাইন যে একটা টেন্টেটিভ ডেট দিয়েছিল সেটা কিন্তু ফলো করা হয়েছে মোটামুটি। ঠিক আছে, এবার দেখো, এবার আমি চলে আসি তোমাদের এএনএম জিএনএম। ঠিক আছে, তোমাদের এএনএম জিএনএম এবং জিকা এক্সাম 2024-এর, ঠিক আছে, যেটা হচ্ছে একটা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স জিকা, এবং তোমাদের যে এএনএম এবং জিএনএম এক্সামিনেশন এন্ট্রান্সের যে কোর্সটা, ঠিক আছে, নার্সিংয়ের যে কোর্সটা, এতে দেখো টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল 14/7/2024 তারিখে কিন্তু এটা এক্সামিনেশন ডেট দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং যেটা বলা হয়েছিল ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু একটা টেন্টেটিভ ডেট ফর্ম ফিল আপটা স্টার্ট হবে, এরকম জানানো হয়েছিল। ঠিক আছে, তো রীতিমতো কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গিয়েছে এবং মার্চ পড়ে গিয়েছে। ঠিক আছে, তো দেখো আগের এক্সামগুলো যেভাবে অ্যানাউন্সমেন্ট ডেট দেওয়া হয়েছিল টেন্টেটিভলি ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার, সেটা একটু এক্সটেন্ড হলেও কিন্তু শুরু হয়ে গিয়েছিল। ঠিক যেটা আশা করা যাচ্ছে এবারেও, যে তোমাদের মার্চ 2024, মার্চের আজকে 10 তারিখ, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটুকুই গেস করতে পারি যে তোমাদের ফর্ম ফিল আপটা মোস্ট প্রবাবলি মার্চের লাস্ট উইক থেকে শুরু হতে পারে, অথবা মার্চের মিডল উইক থেকেও কিন্তু শুরু হয়ে যেতে পারে, এবং সেটা চলবে কিন্তু তোমাদের এপ্রিল অবধি। ঠিক আছে, তোমরা কিন্তু এটুকু ধরে নিতে পারো যে মার্চের লাস্ট উইকের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং সেটা চলবে তোমাদের এপ্রিল অবধি, তার বেশি লেট হবে না। দেখো তোমাদের যে 7 মাসে এক্সামটা হওয়ার কথা ছিল, হয়তো সেটা চেঞ্জ হয়ে 20 থেকে 25 দিন কিন্তু পেছোতে পারে বা নাও পারে। ঠিক আছে, তো ধরে রাখো বড় জোর তোমাদের হয়তো আগস্ট মাসে পরীক্ষা হতে পারে ফার্স্ট উইকেই, যদি ডেট পেছায়। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই ডেটটাকে কিন্তু ধরে নিয়ে কিন্তু তোমরা কিন্তু প্রিপারেশনটা যেভাবে শুরু করেছো সেভাবে কিন্তু করতে থাকো। তোমাদের ফর্ম ফিল আপ ঠিক সময়ে হয়ে যাবে এবং তোমাদের এক্সামটাও ঠিক সময়েই হবে, কেননা সেশনটা শুরু করতে হবে তোমাদের। ঠিক আছে, তো এক্সামটাও ঠিক সময়ে, বড় জোর 15 থেকে 20 দিন যদি পেছায়, কি না পেছাতেও পারে। ঠিক আছে, তো এইসব তোমাদের ভাবনা চিন্তা কিন্তু করার দরকার নেই একদম। আমি তোমাদের যেটুকু বলতে পারি, ফর্ম ফিল আপ ঠিক সময়ে হবে, তোমাদের এক্সাম ডেট জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু। এবার তোমরা যদি গাফিলতি করো যে ফর্ম ফিল আপ শুরু হয়নি, আমি এখন পড়বো না, সেটাতে কিন্তু বোর্ডের কোনো দোষ নেই।
ফর্ম ফিল আপ বোর্ড ঠিক যে কোনো সময় নিয়ে নেবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে নেবে তোমাদেরকে দিয়ে, এবং তোমাদের এক্সাম কিন্তু ঠিক সময়ে তারা কন্ডাক্ট করবে, কারণ তাদেরকে সেশনটা কিন্তু স্টার্ট করতে হবে। তো এদিকে যদি দেরি হয় ওদিকে তোমার সময় কিন্তু কম হবে। যে আগের বারের মতো ফর্ম ফিল আপ জানুয়ারিতে হয়ে গিয়েছিল, অনেক দিন সময় পেয়েছিলাম, সেটা কিন্তু না হতে পারে, কেননা তোমাদের কিন্তু জানুয়ারিতে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রত্যেকেই তোমরা এই নোটিশটা নিয়ে কিন্তু অবগত, তাই তো? যারা নার্সিংয়ের এক্সাম দেবে, এবছর এন্ট্রান্স এক্সাম দেবে, আমি আশা করছি এই নিউজটা প্রত্যেকেই জানো। এই যে সিরিজ, এই যে ক্যালেন্ডারটা, এটা প্রত্যেকেই জানো তোমরা। তো তোমাদেরকে বলবো নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, কোনো রকম পড়াশোনায় গাফিলতি করার কোনো জায়গা নেই। এই ডেটটাকে ধরে তোমরা পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন যেভাবে নিচ্ছ সেভাবেই নিতে থাকো। এই ডেটটাই পরীক্ষা পেছাতেও পারে, না পেছাতেও পারে, ঠিক আছে? পেছালেও 15 থেকে 20 দিন, তার বেশি নয়, ঠিক আছে? 15-20 দিনে তুমি কিন্তু অনেক কিছু উদ্ধার করতে পারবে না। তার জন্য তোমাকে দরকার কিন্তু এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর কারো কিন্তু আমি কোনো প্রশ্ন যেন না আসে, এই ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হবে এই সব নিয়ে যেন না কোনো প্রশ্ন আমি শুনতে পাই, ঠিক আছে? যারা আমার এই ভিডিওটা দেখবে এবং যারা তোমাদের যারা বন্ধুরা যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকেও শেয়ার করে দিও। যারা এইরকম টেনশনের মধ্যে রয়েছো, ফর্ম ফিল আপ নিয়ে কোনো টেনশন করার তোমাদের দরকার, তোমাদের টেনশন করার একটাই জায়গা, সেটা হচ্ছে আমার প্রিপারেশনটা কীভাবে আমি শেষ করব, আমার সিলেবাসটাকে আমি কীভাবে শেষ করব, সেইটা নিয়ে ভাবো। এইসব নিয়ে কিন্তু অহেতুক ভাবনার কোনো দরকার নেই। বোঝা গিয়েছে? আশা করি আমি তোমাকে সবাইকে বোঝাতে পেরেছি। এবার আমি যে বিষয়টা তোমার সাথে আলোচনা করব সেটা হলো, যদি তুমি একজন নতুন নার্সিং পরীক্ষার্থী হও, যাদের লক্ষ্য রয়েছে নার্স হবার, যারা একজন নার্স হতে চাও, সেই সব প্রার্থীদের জন্য আমি এবার নেক্সট বিষয়টা আলোচনা করতে চলেছি। এবং যারা বিগত বছরে পরীক্ষা দিয়েছো কিন্তু সাফল্য পাওনি, মানে সরকারি কলেজে চান্স করে তুলতে পারোনি, তো এই ভিডিওটা এবার তাদের জন্য কিন্তু হেল্পফুল হতে চলেছে, দেখতে থাকো। স্টুডেন্টস, এবার আমরা যে বিষয়টার দিকে নজর দেবো সেটা হলো এএনএম। এটা শুধুমাত্র কিন্তু ফিমেল প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য, ঠিক আছে? এবং জিএনএম, এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে? এখানে কিন্তু মেল এবং ফিমেল, তার জিএনএম হলো মেল এবং ফিমেল উভয়ের জন্য, এবং এএনএম হচ্ছে শুধুমাত্র ফিমেলদের জন্য, ঠিক আছে? এবার আসি ম্যাক্সিমাম এজ, ঠিক আছে? দেখো নতুন যে নোটিশটা দেওয়া হয়েছে এটা হলো 2023 সালের ইনফরমেশন বুলেটিন। নতুন নোটিশ দিয়ে তোমাদের জানানো হয়েছে যে তোমাদের কিন্তু নার্সিং এন্ট্রান্সের জন্য কোনো রকম কোনো বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু নেই, ঠিক আছে? তোমাদের নার্সিং কোর্সে ভর্তির জন্য তোমাদের কিন্তু কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, এটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমাদের কিন্তু এই প্রশ্নটা অনেকের থাকে, তাই সেটা তোমাদের আমি কিন্তু জানিয়ে দিলাম, কোনো রকম কোনো বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু নেই, ঠিক আছে? প্রত্যেকে কথাগুলো খুব ভালোভাবে শুনবে, ঠিক আছে? তাহলে তোমাদের অহেতুক চিন্তাগুলো তোমাদের মাথা থেকে দূর হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, এবার চলে আসছি আমি এডুকেশনাল কোয়ালিফিকেশান। তোমাকে কিন্তু এইচএসে কিন্তু 40% মার্কস নিয়ে কিন্তু পাস করতেই হবে, ঠিক আছে? মাস্ট পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অ্যাট লিস্ট 40% মার্কস, ঠিক আছে? তোমাকে কিন্তু 40% মার্কস নিয়ে কিন্তু পাস করতেই হবে। যারা এই বছর নতুন এইচএস পরীক্ষার্থী, মানে যারা এই বছর এইচএস পরীক্ষা দিলে, ঠিক আছে, অন্য সময় তোমাদের পরীক্ষা মানে শুরু হওয়ার আগে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়, এবছর কিন্তু ফর্ম ফিল আপটা একটু এখনও শুরু হয়নি, তোমাদের কিন্তু এক্সাম শেষ হয়ে গেছে, মানে এইচএস পরীক্ষাটা এবার যদিও আগে হয়ে গিয়েছে, ঠিক আছে, সেই জন্য অত ফর্ম ফিল আপটা দেরি হচ্ছে, ঠিক আছে? তো দেখো তোমাদের কিন্তু যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের রেজাল্ট বেরোনোর আগে, তুমি যদি 40% মার্কস পাবে জানো, তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করো। সে তুমি আর্টসের স্টুডেন্ট হও, সায়েন্সের হও, বা ভোকেশনালের হও, বা কমার্সের হও, যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হও, ঠিক আছে? তোমার যদি 40% মার্কস এইচএসে থাকে, বা যারা পরীক্ষা বছর দিয়েছো তুমি যদি বুঝতে পারো আমার 40% মার্কস হবে, তো তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে? বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, আর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান হলো এইচএস পাস উইথ 40% মার্কস। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? কি বলতে চাইলাম, এই দুটো কোয়ালিটিস যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু এলিজেবল, ঠিক আছে? বোঝা গেল প্রত্যেকের? এবার আমি যে বিষয়টা সেটা বলবো সেটা হলো তোমাদের এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস, ঠিক আছে? এই যে বারবার পরীক্ষা দেওয়া সত্ত্বেও তোমরা সরকারি কলেজে নিজের জায়গা করে তুলতে পারছো না, কোন জায়গাতে তোমাদের খামতি রয়েছে সেই জায়গাটা আমি এবার তুলে ধরবো, ঠিক আছে? তো চলো আমি এবার এক্সাম প্যাটার্নটা তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? দেখতে থাকো। দেখো এটা হচ্ছে তোমাদের
সালের ইনফরমেশন বুলেটিন, ঠিক আছে। যেখানে এক্সাম নেওয়া হয়েছিল 2/7, এটা কিন্তু হয়নি, ডেটটা এক্সটেন্ড হয়েছিল, ঠিক আছে। তো দেখো একটা শিফটে কিন্তু পরীক্ষা হয়েছিল, তোমাদের আগের বছর থেকে কিন্তু একটা শিফটে পরীক্ষা হচ্ছে, তার আগে 2টো শিফটে পরীক্ষা হতো। আগের বছর থেকে একটা শিফটে পরীক্ষা হচ্ছে এবং এবারেও কিন্তু 95% চান্স একটা শিফটেই পরীক্ষা হওয়ার, ঠিক আছে। এবার আমি চলে আসছি তোমাদের প্যাটার্নটা নিয়ে, ঠিক আছে। দেখো তোমাদের দেখো সাবজেক্ট কী কী থাকে, লাইফ সায়েন্স থাকে, ফিজিক্যাল সায়েন্স থাকে, বেসিক ইংলিশ থাকে, ম্যাথামেটিক্স থাকে, জিকে থাকে এবং লজিক্যাল রিজনিং থাকে, ঠিক আছে। তাহলে এই 6টা কিন্তু তোমাদের সাবজেক্ট পড়তে হবে। কী কী বললাম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে এবং লজিক্যাল রিজনিং, এই 6টা সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে। এবার আমরা এখান থেকে যে নাম্বারের ডিভিশনগুলো হয় সেটা একটু দেখে নেব। দেখো প্রথমেই আসি লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। দেখো যারা নতুন পরীক্ষার্থী তারা এই ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 ব্যাপারটা বুঝতে পারো না। তো তোমাদের জন্য বলে রাখি, ক্যাটাগরি 1 টাইপের প্রশ্ন মানে তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং তার 4টে অ্যান্সার দেওয়া থাকবে, ABCD, ঠিক আছে। এবং এই 4টে অ্যান্সারের মধ্যে একটাই কিন্তু সঠিক উত্তর হবে। ধরো বি সঠিক উত্তর, যদি তুমি বিতে গোল করে আসো, তোমাদের পরীক্ষাতে এখন গোল ফিল আপ করতে হবে, তো যদি তুমি বিটাতে দাগ দিয়ে এসো তাহলে তুমি কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল প্রত্যেকের? আর না হলে নেগেটিভ মার্কিং রয়েছে, সব কিছু আমি কিন্তু আলোচনা করব। আর ক্যাটাগরি 2 টাইপে কী হয়, ক্যাটাগরি 2 টাইপে হয় ধরো একটা প্রশ্ন রয়েছে, তার অপশান রয়েছে ABCD, ঠিক আছে। সেখানে দুটো অপশান হয়তো ঠিক বা 3টে অপশান ঠিক, ঠিক আছে। তোমাকে এইভাবে চুজ করতে হবে। যদি ধরো এই প্রশ্নটা 3টে BCD 3টে উত্তর হবে, তখন তোমাকে কিন্তু BCD 3টে দাগ দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন। বোঝা গেল প্রত্যেকের? মানে যেখানে একটা প্রশ্নে 2-এর বেশি উত্তর সঠিক হবে। আর ক্যাটাগরি 1 মানে যেখানে একটা প্রশ্নের একটা উত্তরই কিন্তু হবে। বোঝা গেল প্রত্যেকের? ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর জায়গাটা কি? যে নতুন পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে অনেকই অসুবিধা হয়, আমাকে অনেকেই বলেছো, তাই সেই ব্যাপারটা তোমার সাথে আমি ক্লিয়ার করে দিলাম। এবার যে নাম্বার ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা সেটাও কিন্তু আমি তোমার সাথে আলোচনা করে নেব, ঠিক আছে। আপাতত এইটুকু জেনে রাখো। নেক্সট দেখো, তাহলে ক্যাটাগরি 1 থেকে লাইফ সায়েন্সে 30টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবং 30টা প্রশ্নের মান হচ্ছে 30 হবে। এবং ক্যাটাগরি 2 থেকে থাকবে 10টা প্রশ্ন। টোটাল তোমার কিন্তু প্রশ্ন থাকবে 40টা এবং টোটাল মার্কস হবে কিন্তু 50, ঠিক আছে। কেননা এখানে 2 মার্কসের প্রশ্ন। ক্যাটাগরি 2 এর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্স দেখো, ক্যাটাগরি 1 এর থাকবে 15টা প্রশ্ন, ক্যাটাগরি 2 এর থাকবে 5টা প্রশ্ন, টোটাল 20টা প্রশ্ন থাকবে এবং মার্কস হবে 25, ঠিক আছে। এবার দেখো বেসিক ইংলিশ, এখান থেকে প্রতিটা সাবজেক্টে কিন্তু আর ক্যাটাগরি 2 টাইপের প্রশ্ন থাকছে না, শুধুমাত্র ক্যাটাগরি 2 থাকছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে, ঠিক আছে। তো বেসিক ইংলিশে দেখো 15টা প্রশ্ন, ঠিক আছে, 15 মার্কস। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স, 10টা প্রশ্ন, 10 মার্কস। নেক্সট দেখো জিকে, এখানেও 10টা প্রশ্ন, 10 মার্কস, ঠিক আছে। এবং নেক্সট দেখো লজিক্যাল রিজনিং, এখানে 5টা প্রশ্ন, 5 মার্কস, ঠিক আছে। তাই টোটাল তোমাদের কিন্তু 100টা প্রশ্ন হবে, ঠিক আছে। টোটাল 100টা প্রশ্ন হবে এবং 115 মার্কসের পরীক্ষা হবে। বোঝা গেল? 115 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। এবার অনেকেই বলছো, এখন থেকেই বলছো যে স্যার আমাকে কত পেতে হবে। দেখো এই মুহূর্তে কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে। এখন তোমাদের ওই সব বিষয়ে ভাবনাটা রাখারও দরকার নেই। আমি তোমাদের সিলেবাস দেখাবো, তোমাদের একটাই চিন্তা ভাবনা হবে আমি এই সিলেবাসটাকে পড়ে শেষ করব, ঠিক আছে। এবং সেখান থেকে প্র্যাকটিস সেট সলভ করব, সেই চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, বিগত বছরে কী ধরনের প্রশ্ন এসেছে, এই সব নিয়ে চিন্তাভাবনা করব। কাট অফ কত আসতে পারে, কত পেতে পারি, সেই সব চিন্তাভাবনা তুমি এক্সাম দাও তারপর করো, ঠিক আছে। এখন এই মুহূর্তে এই সব চিন্তাভাবনা করার কোনো দরকার নেই, ঠিক আছে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে তোমাদের 115 নম্বরের পরীক্ষা হবে এবং তুমি সময় কতটা পাবে? সময় পেয়ে যাবে দেখো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট কিন্তু তুমি সময় পেয়ে যাবে,
ঠিক আছে, তাহলে এই 100টা প্রশ্ন করার জন্য তুমি সময় পাচ্ছ কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। বোঝা গেল প্রত্যেকের? এবার দেখো, এবার যে বিষয়টা তোমাদের বলবো, তোমাদের প্রশ্নের টাইপ হবে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে, ইংরাজি এবং বাংলা। ঠিক আছে, এই দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের প্রশ্নটা কিন্তু সেট করা হবে। বোঝা গিয়েছে প্রত্যেকের? নেক্সট কি বলছে দেখো, সিলেবাস। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড। ঠিক আছে, রেকগনাইজড বোর্ড অর কাউন্সিল অফ ইন্ডিয়া। অ্যান্ড বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু 10th স্ট্যান্ডার্ড কারিকুলাম, 12th স্ট্যান্ডার্ড কারিকুলাম। ঠিক আছে, মানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্সের সিলেবাস হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, এবং জিকে, বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এটা হচ্ছে 12th স্ট্যান্ডার্ডের। ঠিক আছে, তো আমি সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা করছি, কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সেই সব জায়গাটা তোমাদের আমি তুলে ধরছি। ঠিক আছে, একটু ওয়েট করো, প্রথমেই বলেছিলাম যে ভিডিওটা একটু লেন্দি হবে। নেক্সট দেখো, নেক্সট যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষাটা ওএমআরে হবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হবে ওএমআরে। ঠিক আছে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং পরীক্ষাটা হবে ওএমআরে। এবার দেখো কীভাবে ওএমআর ফিল আপ করতে হয়। যারা নতুন পরীক্ষার্থীরা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা পুরাতন বছরেও পরীক্ষা দিয়েছো আগের বছরে, তো তাদের ক্ষেত্রে তারাও কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করতে পারো না, ওএমআর ফিল আপ করতে পারো না। তো ওএমআর কীভাবে ফিল আপ করতে হয় এই মুহূর্তে তোমাদের এখন ভাবার দরকার নেই। ঠিক আছে, ওএমআর ফিল আপ আমি তোমাদের পরীক্ষার 20 দিন আগে কিন্তু আমি দেখিয়ে দেবো কীভাবে ওএমআর ফিল আপ করতে হয়। ঠিক আছে, এখন এই মুহূর্তে ভাবার দরকার নেই, সেরকম কোনো ভাবার বিষয় নয়, খুব ইজি ব্যাপার ওএমআর ফিল আপ করা। ঠিক আছে, শুধু এটুকু জেনে রাখো পরীক্ষার 20 দিন আগে তোমাদের আমি জানিয়ে দেবো, তার জন্য তোমরা এই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো। ঠিক আছে, এবার দেখো খুবই ভাইটাল একটা জায়গা, কিন্তু খুবই ভাইটাল একটা জায়গা। ঠিক আছে, নতুন এবং পুরাতন উভয় পরীক্ষার্থীদের জন্য। দেখো ক্যাটাগরি 1 এই জায়গাটা প্রত্যেকের বোঝা আছে নিশ্চয়ই। অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট, যেটা তোমাদের আগেই বললাম যে একটা প্রশ্ন তার একটা অপশানে কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, যদি তুমি কারেক্ট অপশানের রাইট চিহ্ন দাও তাহলে তুমি 1 নাম্বার পেয়ে যাবে। যদি তুমি কারেক্ট অপশান না চুজ করতে পারো তাহলে তোমার প্রতি 4টে প্রশ্নের জন্য 1 নাম্বার করে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, এবার দেখো ক্যাটাগরি 2 টাইপের প্রশ্নের ক্ষেত্রে কি হয়। কি বললাম, 1 or more অপশান আর কারেক্ট। ঠিক আছে, 1-এর বেশি অপশান কিন্তু কারেক্ট হবে। এবং দেখো বলছে যদি তুমি কারেক্ট অপশান চুজ করো তাহলে তুমি 2 মার্কস পেয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই। ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, এই প্রশ্নটার, এটা ধরো আমি বলছি 10 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটার বি আর সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার ধরো এই 10 নাম্বার প্রশ্নটাই তুমি করেছো, ওই দুটো অপশান তোমাদের দেখাচ্ছি, দুটো বিষয় দেখাচ্ছি। ঠিক আছে, এ বি সি ডি, এ বি সি ডি। ঠিক আছে, তো তুমি করেছো কি, তুমি করেছো একবার করেছো, আমি কি বললাম কারেক্ট হচ্ছে বি আর সি, তুমি একবার করেছো এতে চুজ করেছো, আর একটা চুজ করেছো তুমি বিতে। ঠিক আছে, আর তুমি আরেকবার করেছো কি, তুমি ধরো করেছো এরকম, তুমি বিটাই চুজ করে রেখে দিই, তোমার মনে হচ্ছে বিটাই হবে, তুমি আর কিন্তু করতে পারো নি। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে কি হবে দেখো, তো তুমি যদি এরকম করে আসো, ঠিক আছে, বি আর সি কিন্তু কারেক্ট অপশান, তুমি করে এসেছো কিন্তু এরকম, তখন কি হবে দেখো, তুমি এখানে কিন্তু 0 পাবে, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু যেহেতু এখানে বি আর সি হয়েছে, তুমি বলো স্যার আমি তো বিটা ঠিক করেছি, আমি বি এর জন্য নাম্বার পাবো, কিন্তু তুমি এখানে এ অপশানটা চুজ করো যেটা কিন্তু সঠিক নয়, সেই জন্য তুমি কিন্তু এখানে 0 পাবে, কোনো রকম কোনো মাইনাস হবে না, কিন্তু তুমি পাবে কিন্তু 0। কিন্তু তুমি এখানে করেছো, এখানে একজন করেছে সে শুধু বিটাই করেছে, ঠিক আছে, সে শুধু বিই করেছে, সে আর কোনো কিছু দাগ দেয়নি, কোনো অপশান চুজ করেনি, তখন তার নাম্বারটা কি হবে, তার নাম্বারটা হবে 2 গুণিত এরকমভাবে নাম্বারটাকে ক্যালকুলেট করা হবে। সে ঠিক করেছে কটা, একটা প্রশ্ন ঠিক করেছে, একটা ঠিক করেছে সে, এবং কটা অপশান ঠিক হয়েছিল, 2টো অপশান কিন্তু সঠিক ছিল। ঠিক আছে,
তাহলে তুমি সে পেয়ে যাবে 1 মার্কস। ঠিক আছে, এইভাবে কিন্তু নাম্বারটা ক্যালকুলেট করা হবে। বোঝা গেল প্রত্যেকে? তাহলে এ কিন্তু পেয়ে গেল 1 আর তুমি কিন্তু পেয়ে গেলে 0। এও কিন্তু বি অপশান চুজ করেছে, তুমিও কিন্তু বি অপশান চুজ করেছো। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই, তুমি এ অপশানটা চুজ করেছিলে যেটা ভুল অপশান, এ কোনো অপশান চুজ করেনি আর বি ছাড়া, তাই এ পেয়ে গিয়েছে 1, তুমি পেয়ে গিয়েছো 0। এটাই হচ্ছে ক্যাটাগরি 2 এর টুইস্ট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এই ভুলটা তোমরা যেন না করে আসো। তুমি বিগত বছর ধরে পরীক্ষা দিয়েও সাকসেস পাচ্ছ না, ভালো করে ভেবে দেখবে এখানের মধ্যে তোমার কোনো খামতি রয়েছে কিনা। যদি থাকে সেইটা জায়গাটা শুধরে নাও। ঠিক আছে, ক্যাটাগরি 2টা খুব ভাইটাল। যদি তোমার মনে হয় যে এই অপশানটা আমি জানি এটাই সঠিক, তো ওইটাই দাগ দিয়ে আসো, এক্সট্রা করে দাগ দেওয়ার কোনো দরকার নেই। হোক না একটা অপশান সঠিক, তুমি 1 নাম্বার তো পাবে, 0 পাওয়ার থেকে 1 পাওয়া ভালো। এবার ডিসিশনটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, তো এই গেল কিন্তু নাম্বার ডিভিশনের জায়গাটা ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট যে বিষয়টা আলোচনা করব, চলো দেখে নিই। স্টুডেন্টস, নেক্সট টপিকে যাওয়ার আগে যে বিষয়টা তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই, এতক্ষণ ধরে যে বিষয়টা তোমাদের বললাম, জাস্ট সংক্ষেপে একটু তোমাদের আমি বলে দিতে চাই। দেখো, প্রথমে তোমাদের কি বললাম, এসেনশিয়াল ক্রাইটেরিয়া। ঠিক আছে, যেখানে তোমার এডুকেশনাল কোয়ালিটিস এবং তোমার এজ কী কী লাগবে সব কিছু কিন্তু আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তো তোমার এই এসেনশিয়াল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো তোমার ফুলফিল করলো মানে তুমি ফর্মটা ফিল আপ করলে। প্রতিটা স্টেপ তোমাদের আমি বলছি। ঠিক আছে, তো তোমার ফর্ম ফিল আপ হয়ে গেল। ফর্ম ফিল আপ করলে দেন এবার তোমার কী কাজ হবে, ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে, তুমি এবার এক্সাম প্যাটার্ন দেখলে, এক্সাম সিলেবাস দেখলে, দিয়ে তুমি তোমার প্রিপারেশান শুরু করলে। ঠিক আছে, সে তুমি নিজে সেলফ স্টাডি করো বা যে কোনো কোচিং ইনস্টিটিউটের সাহায্য নাও, তুমি যা খুশি করো। তুমি তোমার সিলেবাস কিন্তু জেনে গিয়েছো, তুমি সে তোমার টার্গেট কি, সেই সিলেবাস ধরে তোমাকে প্রিপারেশানটা নেওয়া। ঠিক আছে, এবার তোমার প্রিপারেশান চলছে এখানে। ঠিক আছে, এবার প্রিপারেশানের পর কী কাজ, লাস্ট 1 মাস আগে তুমি কি করবে, তুমি তো থিওরি ভালোভাবে পড়ে নিয়েছো, লাস্ট 1 মাস শুধু প্র্যাকটিস। ঠিক আছে, শুধু প্র্যাকটিস। বাজারে বিভিন্ন প্র্যাকটিস সেট পাওয়া যায়, সে প্র্যাকটিস সেলফ সলভ করো, বা তুমি যে কোচিং ইনস্টিটিউটে পড়ো সেখান থেকে সলভ করো, বা তুমি আমাদের কাছেও সাহায্য নিতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস সেট চলবে, শুধু প্র্যাকটিস, মক টেস্ট। ঠিক আছে, শুধু মক টেস্ট চলবে লাস্ট 1 মাস। নেক্সট তুমি 20 দিন আগে, 5 দিন 15 দিন আগে তুমি ওএমআর ফিল আপ কীভাবে করতে হয় সেটা দেখবে। এটা কিন্তু খুব ভাইটাল, ওএমআর ফিল আপ। ঠিক আছে, ওএমআর ফিল আপটা তুমি দেখে নিলে যে এইভাবে ওএমআরটা ফিল আপ করতে হয়, জাস্ট 15 মিনিটের একটা সেশন, আর কিচ্ছু নয়। ঠিক আছে, এবং তোমাকেও কিন্তু বাড়িতে বসে যে ওএমআর সিটে তোমাদের পরীক্ষাটা হয়, সেই ওএমআর সিটটা কিন্তু তোমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের কিন্তু দেওয়া রয়েছে, সেই ওএমআর সিটটায় প্রিন্ট আউট বার করাও। বাজারে যেসব ওএমআর সিট চলে সেই সব ওএমআর সিটে চলবে না, সেই ওএমআর সিটটা প্রিন্ট করো, প্রিন্ট করে সেই ওএমআর সিটটা কীভাবে ফিল আপ করতে হয় দেখে নাও আগে, দেখে নিয়ে ফিল আপ করো। কেননা তুমি পরীক্ষা দেখে সেই ওএমআর সিটটাই তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, কেননা বাজারে যেসব ওএমআর সিটগুলো চলে সেখানে অনেক কিন্তু অপশান থাকে না, অনেক কিছু ফিল আপ করতে হয় যেগুলো ওখানে থাকে না। ঠিক আছে, আমাদের চ্যানেলের সাথে ফলো করে থাকলে কোনো অসুবিধা হবে না, প্রতিটা স্টেপে তোমাকে আমরা গাইড করব। ঠিক আছে, তো তুমি এবার দেখে নিলে কীভাবে ওএমআর ফিল আপ করতে হয়। ঠিক আছে, এবার তোমার পরীক্ষার 15 দিন আগে তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে, তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এবার তোমার কাজ হচ্ছে পরীক্ষা দিতে যাওয়া। তুমি পরীক্ষা দিলে এবার তুমি ওয়েট করো, মডেল অ্যান্সার কি তোমাদের কিন্তু পাবলিশ করে দেবে, সেই অ্যান্সার কি ধরো তোমার কত নাম্বার হচ্ছে তুমি মিলিয়ে নাও। ঠিক আছে, এবার তোমার কি কাজ হবে, এবার তোমার কাজ হচ্ছে ওয়েট করা, রেজাল্ট দেবে, কাউন্সিলিং হবে, সব কিছু আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের গাইড করব। তো আপাতত তোমাদের যেটুকু কাজ সেটুকু হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হলে ফর্ম ফিল আপটা করা আর সিলেবাসটা ধরে তোমাদের পড়াশোনাটা করা। ঠিক আছে, এবার চলো সরাসরি আমরা দেখে নেব তোমাদের সিলেবাসটা কী কী রয়েছে। ঠিক আছে, দেখো প্রথমেই তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে লাইফ সায়েন্সের সিলেবাস। তো প্রত্যেককেই বলবো এটা পজ করে একটু স্ক্রিনশট নিয়ে নেওয়ার জন্য, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে এই পিডিএফটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো সেখান থেকে প্রত্যেকেই পিডিএফটা ডাউনলোড করে নিও। তো দেখো লাইফ সায়েন্সের কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, যেখানে দেখো জীববিদ্যার প্রাথমিক ধারণা থেকে শুরু করে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, কোষের গঠন, বিভাজন, সালোক সংশ্লেষ, শ্বসন, বাষ্পমোচন, পুষ্টি, বিপাক ও পরিপাক, চলন গমন, রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, হরমোন,
জননতন্ত্র, বংশগতিবিদ্যা, ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণু, অভিব্যক্তি অভিযোজন, অর্থনৈতিক জীববিদ্যা, আধুনিক জীববিদ্যা এবং পরিবেশবিদ্যা। ঠিক আছে, তুমি যদি এই 20টা টপিক লাইফ সায়েন্সের খুব ভালোভাবে পড়ে নিতে পারো, তাহলে তোমার এই যে বিগত বছরে ব্যর্থটা, ঠিক আছে, এই যে ব্যর্থ হচ্ছে বারে সে ব্যর্থটা কিন্তু সফলতার দিকে কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাবে যদি সিলেবাসটাকে ভালো করে ফলো করো। এই সিলেবাসটা তুমি ফলো করছো না, যার জন্য তোমার এই খামতিটা রয়ে যাচ্ছে বারে পরীক্ষা দেওয়া সত্ত্বেও তুমি র্যাঙ্ক করতে পারছো না সরকারিতে, কেননা তুমি সিলেবাসটা ইনকমপ্লিট করে পরীক্ষা দিতে যাচ্ছ। ঠিক আছে, তো সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করো এবং তোমাদের যেটা বলবো, সিলেবাস তো কমপ্লিট করতেই হবে, থিওরির সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিসটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, ওখানে ফ্রিতে কিন্তু আমরা মক টেস্ট নিই এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলোই কিন্তু, কোনো পাতি প্রশ্ন আলোচনা কিন্তু আমরা করাই না। স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমরা গ্রুপে থাকলেই বুঝতে পারবে কীরকম প্রশ্ন আমরা আলোচনা করি। ঠিক আছে, এবং আমাদের যদি পেড ব্যাচে ভর্তি হও তাহলে তো আলাদাই ব্যাপার থাকবে। ঠিক আছে, সব কিছু আলোচনা করব, দেখতে থাকুন। তো এই গেল লাইফ সায়েন্সের সিলেবাস। নেক্সট আমি আসছি ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস। ঠিক আছে, প্রতিটা আমি আর বলছি না, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, তো ফিজিক্যাল সায়েন্সের এই 18টা চ্যাপ্টার যদি ভালো করে পড়ে নিতে পারো, তো তোমাদের আটকানোর জায়গা কিন্তু আর থাকবে না। ঠিক আছে, নেক্সট দেখো ইংরাজি সিলেবাস। ঠিক আছে, নেক্সট রয়েছে গণিতের সিলেবাস এবং দেখো সবশেষে রয়েছে রিজনিংয়ের সিলেবাস এবং তারপরে রয়েছে দেখো জেনারেল নলেজের সিলেবাস। দেখো জেনারেল নলেজের একটা হিউজ সিলেবাস থাকে। তো বিগত বছরে যে জায়গাগুলোকে জোর দেওয়া হচ্ছে এবং বর্তমানেও যে জায়গাগুলোকে জোর দেওয়া হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে, যে জায়গাগুলোর উপর বেস করে পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি সেগুলোকে অ্যানালাইসিস করে কিন্তু সেই চ্যাপ্টারগুলোকেই আমি তুলে ধরেছি। ঠিক আছে, তো আশা করছি এই চ্যাপ্টারগুলোকে পড়ে রাখতে পারলে তোমার যে 10টা প্রশ্ন থাকে আটকানোর জায়গা থাকবে না তোমাকে। ঠিক আছে, তো এই গেল তোমাদের কিন্তু সিলেবাস। তো নতুন পরীক্ষার্থী এবং যারা পুরাতন পরীক্ষার্থী রয়েছো তাদেরকে প্রত্যেককে বলবো এই সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করো। তোমরা যেখানেই পড়ো, যে কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ো বা নিজে সেলফ স্টাডি করো, ঠিক আছে, এই সিলেবাসটাকে ফলো করো খুব ভালোভাবে। এই সিলেবাসটাকে ফলো করে দেখো, দেন আমাকে তোমরা বলো যে কাজ হয়েছে না হয়নি, এবং সেটা তোমরা কবে বলবে, তোমরা আমাকে এই যে ভিডিও, এই যে তোমাদের ধরো এক্সামটা হবে, সেই এক্সামটার যে আমরা অ্যান্সার অ্যানালাইসিস করব, সেই অ্যান্সার অ্যানালাইসিসের ভিডিওটাতে তোমরা জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো, যে স্যার আপনি বলেছিলেন যে সিলেবাসটা যেন ভালো করে কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে কেউ আটকাতে পারবে না। কাজে দিয়েছে না দেয়নি সেদিন জানাবে। এবং স্ট্র্যাটেজি, কীভাবে সেলফ স্টাডি করবে, কীভাবে কোচিং ইনস্টিটিউটে পড়বে, ঠিক আছে, সব কিছু স্ট্র্যাটেজি কিন্তু আমি একটা ভিডিওতে তোমাদের জানিয়েছি। ঠিক আছে, একবার পারলে দেখে নিও। ঠিক আছে, তো এই সিলেবাস তোমাকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এবং তার সাথে সাথে যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস এবং মক টেস্ট। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস এবং মক টেস্ট খুব দরকার। শুধু যেমন থিওরি পড়লেও সরকারিতে র্যাঙ্ক করা সম্ভব নয়, তেমনি এমসিকিউ বেস করে গেলেও কিন্তু র্যাঙ্ক করা সম্ভব নয়। যখন তুমি এই থিওরি প্লাস এমসিকিউ এই দুটোকে জোর দিতে পারবে, দুটোর উপর জোর দিতে পারবে, তখনই কিন্তু তোমার সাকসেসটা আসবে। প্রত্যেকে মনে থাকবে বিষয়টা কি বললাম। তো এবার আমি যে বিষয়টা তোমার সাথে আলোচনা করব সেটা হলো আমাদের আরএমএস এডুকেশন তোমাদের জন্য 20 মার্চ থেকে স্পেশাল 4 মাসের একটা কোর্স লঞ্চ করছে। ঠিক আছে, তো সেই ব্যাচ ডিটেলসটা তোমাদের সাথে আমি শেয়ার করব, চলো দেখতে থাকো। তো দেখো, সবার প্রথমে যে বিষয়টা তোমার সাথে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস শুরু হচ্ছে 20 মার্চ থেকে। কি বললাম, 20 মার্চ থেকে তোমাদের ক্লাস শুরু হবে এবং এই ফিসটার কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1199 টাকা, মাত্র 1199 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ব্যাচ। ঠিক আছে, এবার আসি আমি এই ব্যাচের ডিটেলস নিয়ে। দেখো, তোমাদের সপ্তাহে 5 দিন কিন্তু লাইভ ক্লাস থাকবে। ঠিক আছে, এবং সপ্তাহে ওই 5 দিনই কিন্তু বিষয়ভিত্তিক মক টেস্ট, মানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। ঠিক আছে, যে চ্যাপ্টারটা তোমাদের ক্লাসে পড়ানো হবে, ধরো আজকে তোমাদের লাইফ সায়েন্সের সেল স্ট্রাকচার অ্যান্ড সেল ডিভিশন পড়ানো হয়েছে, তো তুমি পড়ানো হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গিয়েছে, তারপর তোমাকে 1 দিন 2 দিন এক্সট্রা সময় দিয়ে তোমাকে ওই চ্যাপ্টারটার কিন্তু মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, ওই চ্যাপ্টার থেকে তুমি 30, 35, 40টা প্রশ্ন প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবং দেখো বলছে একদিন ফুল মক টেস্ট এবং সপ্তাহে 1 দিন তোমাদের 115 নম্বরের ফুল মক টেস্ট থাকবে,
যে ওয়েমার্কশিটটা কি বললাম তোমাদের, যে ওয়েমার্কশিটটা যে ওয়েমার্কশিটে তোমরা এক্সামটা দেবে সেই ওয়েমার্কশিটটা তোমাদের আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, সেটা তোমরা বাড়িতে প্রিন্ট করিয়ে নেবে, প্রিন্ট করিয়ে নিয়ে বাড়িতে বসে তোমরা পরীক্ষা দেবে। আমরা তোমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দেবো। ঠিক আছে, সেই প্রশ্ন ধরে তোমরা 1.5 ঘন্টা টাইম ধরে পরীক্ষা দেবে এবং দেন তোমরা আমাকে খাতা সাবমিট করবে। ঠিক আছে, তারপর আমরা চেক করে তুমি কত পাচ্ছ জানিয়ে দেবো। ঠিক আছে, তো এরকম 115 নম্বরের মক টেস্ট হবে। টোটাল তুমি 20টা মক টেস্ট পাবে আমাদের কাছে। কতগুলো বললাম? 20টা। ঠিক আছে, নেক্সট দেখো, ক্লাস নোটস পাবে, হোমওয়ার্ক পাবে এবং প্র্যাকটিস টেস্ট সমস্ত কিছু আমরা কিন্তু ইবুক আকারে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করবো, স্টাডি মেটেরিয়াল। ঠিক আছে, আমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল তোমাদের একটা দেবো ইবুক আকারে, সেটা তোমার চাইলে পিডিএফটা প্রিন্ট করে নিতে পারো। নেক্সট দেখো, তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসের কিন্তু ব্যবস্থা করা রয়েছে। কোনো ক্লাস তুমি করেছো, কোনো কারণে বুঝতে পারোনি বা কোনো কারণে তুমি সেই ক্লাসে উপস্থিত থাকতে পারোনি, তার জন্য কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক আছে, বিষয়ভিত্তিক প্রতিটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছে। একটা টিচারই কিন্তু সব ক্লাস করাবেন না, প্রতিটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছেন। নেক্সট দেখো, তোমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 20 মার্চ থেকে শুরু হচ্ছে এবং তোমাদের এটা এক্সাম ডেট টিল এক্সাম ডেট, যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে ততদিন অবধি তোমাকে কিন্তু গাইডেন্স দেওয়া হবে এবং এক্সামের পরেও তোমার কাউন্সিলিং নিয়েও কিন্তু গাইডেন্স দেওয়া হবে। ঠিক আছে, এবং কোনো রকম কোনো রেজিস্ট্রেশন ফিস কিন্তু কোনো কিচ্ছু নেই, কোনো রেজিস্ট্রেশন ফিস, কোনো মান্থলি ফিস, কোনো কিচ্ছু নেই। অনলি কোর্স ফি হচ্ছে 1199 টাকা, যার মধ্যে তোমরা লাইভ ক্লাস প্লাস প্র্যাকটিস সমস্তটাই পেয়ে যাবে। এই যে তোমাকে বারে বারে আমি জোর দিচ্ছি যে এমসিকিউ প্লাস থিওরি, তা তুমি আমার কাছে থিওরি পড়বে আবার প্র্যাকটিসের জন্য তুমি অন্য কোথাও যাবে না, তুমি থিওরিও পড়বে আমার কাছে, প্র্যাকটিসও করবে আমার কাছে। ঠিক আছে, সমস্ত কিছু একটা কম্প্যাক্ট ব্যাচ কিন্তু, যার প্রাইস রাখা হয়েছে 1199 টাকা। কেন রাখা হয়েছে? কেন না, এবার কিন্তু সরকারি কলেজে চান্স কিন্তু পেতেই হবে। টার্গেট কিন্তু আমাদের একটাই, সরকারি কলেজে কিন্তু এবার আমাদের চান্স কিন্তু পেতেই হবে। ঠিক আছে, তো কারো যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তো তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে কল করে নিতে পারো। ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, এবার পেমেন্ট ডিটেলস, পেমেন্ট করবে যারা এই আইডিতে পেমেন্ট করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, আমি তোমাকে সেখানে ডিটেলস জানিয়ে দেবো। ঠিক আছে, কারো যদি কোনো কোয়ারিজ থাকে এর পরেও তারা কিন্তু আমাকে এখানে কল করতে পারো। ঠিক আছে, তো এবার আমরা তোমাদের সাথে শেয়ার করব বিগত বছর যারা যারা আমাদের কাছ থেকে সাকসেস পেয়ে তাদের। দেখো, বর্ণালী রয়, তনুশ্রী মণ্ডল। বর্ণালী রয় পেয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে, এ পেয়েছে এনটিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট এমসিএচে। ঠিক আছে, নেক্সট দেখো, সুপ্রিয়া মহান্ত, দীপান্বিতা দে, পিউ চাকি, সীমা কাঠুন। ঠিক আছে, এ পেয়েছে তারপর এনটিএস ইএসআই হসপিটাল শিয়ালদাতে পেয়েছে। নেক্সট দেখো, সঞ্চিতা দাস, প্রিয়াঙ্কা রয় আর্যগড় মেডিকেল কলেজে পেয়েছে। ঠিক আছে, সঞ্চিতা পেয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজে। নেক্সট দেখো, শিবানী পাল, সুলেখা মান্ডি পেয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। ঠিক আছে, নেক্সট দেখো, সাহানি আক্তার, মন্দিরা মণ্ডলও পেয়েছে কিন্তু বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। ঠিক আছে, এ পেয়েছে বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটালে। ঠিক আছে, রাজশ্রী সরকার, বীণা সরকার, রাজশ্রী মুখার্জি এবং বীণা সরকার এরা কিন্তু পেয়েছে গভর্নমেন্ট কলেজেই চান্স। ঠিক আছে, তো এবার যদি নেক্সট ইয়ারে তুমি যদি এদের জায়গায় থাকতে চাও তো তার জন্য তোমাকে করতে হবে কি, একটা প্রিপারেশান সেই লেভেলে নিয়ে যেতে হবে। হাতে এখনও সময় রয়েছে, তো তোমাদের যেভাবে বললাম সেই সিলেবাসটাকে ফলো করে যদি পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারো তো তোমাদেরও কিন্তু সাকসেস আসবে, তোমরাও কিন্তু একদিন তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে, তোমরা নার্স একদিন হয়ে উঠতেই পারবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। ঠিক আছে, তো সিলেবাসটাকে কিন্তু ভালো করে পড়তে হবে। এবং দেখো, তোমাদের যে অহেতুক চিন্তাভাবনা সেগুলো আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের সেই চিন্তাভাবনাগুলো চলে যাবে এবং তুমি খুব শীঘ্রই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে এবং সেই দায়িত্বটা সেটা বোর্ডের উপর ছেড়ে দাও না তোমরা। তোমাদের কাজ বোর্ড দিয়ে দিয়েছে, তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে, টেন্টেটিভ ডেট, তো বোর্ড তাদের কাজ করে দিয়েছে, তোমাকে একটা টার্গেট দিয়ে দিয়েছে, এই ডেটটা কিন্তু তোমার ফিক্সড ডেট ধরে নাও, তুমি তোমার পড়াশোনাটা করো। এবার বোর্ড ঠিক সময় তোমাকে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নেবে, তাদের যাবতীয় যা কাজ রয়েছে সব কিছু করিয়ে নেবে। ঠিক আছে, তুমি তোমার কাজ পড়াশোনা করা সেটা তুমি করো। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই ছিল আজকের সেশন। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।